আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিদ্যুতের জাতীয় গ্রিডের বিপর্যয়কে নাশকতা সন্দেহে তদন্ত কমিটি, পরিস্থিতি সহনীয় রাখতে শহর গ্রামে সমান লোডশেডিং দেওয়ার পরিকল্পনা। দ্রুত নির্বাচনী রোডম্যাপের দাবিতে বিএনপি ও বিজেপির ঐক্যমত্য, যেসব সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো প্রকাশের আহ্বান। এবং দুই উপদেষ্টার এপিএস ও পিওদের দুর্নীতির বিষয়ে দুদকের তদন্ত শুরু। সরকারের ভেতরে দুর্নীতির প্রতিবাদে যুব অধিকার পরিষদের মার্চ টু দুদক কর্মসূচি। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। গরমে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করতে না পারলে শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং করা হবে বলেও জানান তিনি। আমিনবাজার গোপালগঞ্জের জাতীয় গ্রিড লাইনের বিপর্যয় নাশকতা ছিল কিনা খতিয়ে দেখার পাশাপাশি সার্বিক বিষয় তদন্তে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ৭ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। আমিনবাজার গোপালগঞ্জ সঞ্চালন লাইনে বিচ্যুতি হওয়ায় শনিবার জাতীয় গ্রিড বিপর্যয় হয়। এতে খুলনা ও বরিশাল বিভাগের প্রায় সব জেলায় একসাথে বিদ্যুৎ চলে যায়। বন্ধ হয়ে যায় রামপাল ও পায়রা সহ ২,২৭৭ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ৭টি বিদ্যুৎ কেন্দ্র। দুর্ভোগে পড়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার বিদ্যুৎ গ্রাহক। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বলে সচিবালয়ে জানান বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা। বিষয়টাকে তদন্ত করার জন্য আমরা বুয়েটের প্রো ভাইস চ্যান্সেলর আব্দুল হাসিব চৌধুরীকে আহ্বায়ক করে এটা কমিটি করেছি। আমরা গ্রিড স্টেবিলিটি নিয়ে আপনাদের মতো আমরাও কনসার্ন। গরমে বিদ্যুতের লোডশেডিং সহনীয় রাখার সর্বোচ্চ চেষ্টা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, প্রয়োজনে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বাড়ানো হবে। আরও 2 কার্গো এলএনজি আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা এই লোডশেডিংটাকে আমি যেটা ওই সবাই তো বলছি সেটা হচ্ছে আমরা এটাকে সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করব। আরেকটা হচ্ছে যে এটা আমরা সমানভাবে বন্টন করার চেষ্টা করব শহর আর এর মধ্যে, এবং এটা আমি আজকের থেকে পার্সোনালি মনিটর করব। বৈদ্যুতিক ত্রুটির কারণে শনিবার মেট্রো রেল দীর্ঘ সময় বন্ধ ছিল। কারণ অনুসন্ধানে কমিটি করা হয়েছে। এখন থেকে মেট্রো রেলে কোনো ত্রুটি দেখা দিলে 10-15 মিনিটের মধ্যে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। সারতে 5 মিনিট লাগছে, কিন্তু লোক যেতে 1.5 ঘন্টা লাগছে। 15 মিনিটের মধ্যে রেসপন্স করতে পারতে হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সংস্কার নিয়ে জাতীয় সনদ তৈরি করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেয়া উচিত বলে মনে করছে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। গুলশান কার্যালয়ে 2 দলের বৈঠক শেষে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সবাই ঐক্যমতে পৌঁছেছে, এমন সংস্কারগুলো করে বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে। রাহুল রায়ের রিপোর্ট। নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতেই সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে বিএনপি। বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে এরই মধ্যে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক হয়েছে। রোববার বিকেলে বৈঠক হলো বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সঙ্গে। বৈঠক শেষে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন, সংস্কার আর নির্বাচন নিয়ে ঐক্যমতে পৌঁছেছেন তারা। সংস্কার শর্টকাট করে যেগুলি একমত হয়েছে সেগুলি নিয়ে একটা সনদ করাই যেতে পারে, সবাই সাইন করতে পারে এবং তারপরে এগিয়ে যেতে পারে। কারণ জনসম্পৃক্ত কোনো সংস্কার আগামী সরকার যদি ছুটে ফেলে দেয় তাহলে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে। কিন্তু সংস্কারের নাম বলে নির্বাচনকে যদি পেছানো যায়, এবং একটা সরকার, একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না।
একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। ডিসেম্বর আগে তো অবশ্যই নির্বাচন করা সম্ভব, বিকজ মেজর পলিটিক্যাল পার্টিগুলি যে সংস্কারগুলি দিয়ে দিয়েছে ওনারা শুধু এগুলি কাটশট করে তারা বলে দিবে যে কোন কোন ব্যাপারে ওনারা একমত হয়েছে, আর যেগুলিতে একমত হয়নি সেগুলি তো আর নেগোসিয়েশন করার সুযোগ নাই। দ্রুত নির্বাচনের পক্ষে বিএনপির মতামত তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতিকে জানান কোথাও ঐক্যমত হয়েছে, জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। সুতরাং আজকে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে নির্বাচনী রোড ম্যাপ না দেওয়ার কারণে জনগণের মধ্যে যে সংশয় সৃষ্টি হচ্ছে, জনগণের মধ্যে যে প্রশ্নের উদ্রেক হচ্ছে, এটা গণতন্ত্রের আগামী দিনের গণতন্ত্রের জন্য, নির্বাচনের প্রক্রিয়ার জন্য ভালো কিছু বয়ে আনবে না। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোডম্যাপ দিয়ে আশ্বস্ত করতে হবে জাতি গণতন্ত্রের দিকে যাচ্ছে। বিএনপি ও বিজেপি দুই দলই মনে করে নির্বাচিত সরকার আসলে বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই দেশে স্থিতিশীলতা আসবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। 21শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে অব্যাহতি দেওয়ার রায়ের বিরুদ্ধে আগামী 4 মে রাষ্ট্রপক্ষের শুনানি করার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সকালে 21শে অগস্ট মামলার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানির জন্য কার্যতালিকায় ছিল, কিন্তু বেঞ্চ পুনর্গঠন না হওয়ায় শুনানি পেছানো হয়। এবছরের গোড়ার দিকে বহুল আলোচিত 21শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের দণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয় হাইকোর্টের পক্ষ থেকে। দুই উপদেষ্টার একজন এপিএস এবং 2 পিওর দুর্নীতির তদন্তে মার্চ টু দুদক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। 2 উপদেষ্টার এপিএসদের অভিযোগ আমলে নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন ইতোমধ্যে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক। রোকসানা আমিনের রিপোর্ট। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। একই অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধেও। সরকারের অভ্যন্তরে এমন অবাধ দুর্নীতির প্রতিবাদে দুপুর 12টায় দুদক প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। প্রতিবাদ পরবর্তী সংগঠনটির একটি প্রতিনিধি দল দুদক চেয়ারম্যানের সাথে দেখা করে আগামী 15 দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত ও গ্রেপ্তারের দাবি জানান। আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি 15 দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে গ্রেপ্তার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও। বিকেলে প্রেস ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানিয়েছেন 2 উপদেষ্টার এপিএস এর দুর্নীতির অভিযোগ আমলে নিয়েছেন তারা। এই বিষয়টা আপনারা উপস্থাপন করেছেন, এই বিষয়ে আমাদের নজরে এসেছে এবং আমরা এই বিষয়ে কাজ করছি এবং দমন কমিশন এই জাতীয় যে কোনো ধরনের অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন আছে এবং আমরা এই নিয়ে কাজ করছি। আমাদের 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 40 কোটির বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগ এনে ময়মনসিংহ 11 আসনের এমপি কাজিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সাথে তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় সংস্থাটি। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। গাজা ইসরায়েলি হামলায় আরো 56 ফিলিস্তিনি নিহত ও আহত শতাধিক। অবরুদ্ধ উপত্যকায় প্রাণহানি 51,500 ছাড়িয়েছে।
বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025 দেশের সব প্রধান ঘাঁটি, স্টেশন ও ইউনিটে অনুষ্ঠিত হচ্ছে। মহড়ার উল্লেখযোগ্য অংশ হিসেবে আকাশ যুদ্ধের রণকৌশলগুলো অনুসরণ করে আক্রমণ, শত্রু বিমান শনাক্ত করা, আকাশ থেকে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ, রসদ সরবরাহ, সৈন্য ও যুদ্ধাস্ত্র স্থানান্তর, স্পেশাল অপারেশন, অনুসন্ধান ও উদ্ধার সহ সব ধরনের অপারেশন পরিচালনা করছেন বিমান বাহিনীর বৈমানিকরা। মহড়ার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে মহড়া সরেজমিনে পরিদর্শন করছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। মহড়ায় বিমান বাহিনীর সব ধরনের যুদ্ধ ও পরিবহন বিমান, হেলিকপ্টার ইউনিট, রেডার ইউনিট, মিসাইল ইউনিট এবং আনম্যান্ড এরিয়াল সিস্টেম ইউনিট সর্বাত্মকভাবে অংশগ্রহণ করছে। 30 এপ্রিল 2025 পর্যন্ত মহড়া অনুষ্ঠিত হবে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় আরও 56 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা শতাধিক। এতে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 51,500 ছাড়িয়েছে। গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে 2100 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এবছর মার্চ মাসের 3য় সপ্তাহ থেকে গাজায় আবারও বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। এবার জানাবো কৃষি সংবাদ। ভোলায় দেশি মুরগি পালনের নতুন আধুনিক পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠেছে। এই পদ্ধতি মুরগির বাচ্চাকে বন্য প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করার পাশাপাশি রোগবালাই নিয়ন্ত্রণের সুবিধাও নিশ্চিত করছে। মৌলভীবাজারের হাওর অঞ্চলের ক্ষেতের পর ক্ষেত সোনালী ধানে ভরে গেছে। হাওরের চারদিকে ধান কাটা ও মাড়াইয়ের উৎসব চলছে। জেলার 7 উপজেলায় বোরো ধানের আশাতীত ফলন হয়েছে, তবে বর্তমান বাজারের ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষক। এবার জানাবো প্রকৃতি সংবাদ। নোয়াখালীর সুবর্ণচরে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও সেচ পাম্পের মাধ্যমে অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনে পানি শূন্য হয়ে পড়েছে গভীর নলকূপ। সংকট মোকাবেলায় সরকারি ও বেসরকারিভাবে প্রতিদিন পানি সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড সার্ভিস সেন্টার নির্মাণে 10 লাখ টাকার চেক প্রদান করেছে আল আরাফা ইসলামী ব্যাংক। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের কাছে চেক হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান। অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জাফর আহমেদ খান, ভবন নির্মাণ কমিটির আহ্বায়ক অধ্যাপক সাইমা শারমিন, ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, এস.এম. আবু জাফর, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। কোপা দেল রেতে অতিরিক্ত সময়ে রিয়াল মাদ্রিদের স্বপ্নভঙ্গ, ডিফেন্ডার কুন্দের গোলে বার্সেলোনার রেকর্ড 32তম শিরোপা।
মালয়েশিয়া যেতে না পারা 17,777 জনের টাকা ফেরত দেয়া ও দোষীদের বিরুদ্ধে আইনগত কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামী 27 অগস্টের মধ্যে জানাতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও মুবিনা হকের বেঞ্চ এই আদেশ দেন। এ বিষয়ে হাইকোর্টের রিপোর্ট জমা দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ঘটনার জন্য রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয়। গত বছরের জুলাইয়ে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে অর্থ লুটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে হাইকোর্টে একটি রিট হয়। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিদ্যুতের জাতীয় গ্রিডের বিপর্যয়কে নাশকতা সন্দেহে তদন্ত কমিটি। পরিস্থিতি সহনীয় রাখতে শহর গ্রামে সমান লোডশেডিং দেওয়ার পরিকল্পনা। দ্রুত নির্বাচনী রোডম্যাপের দাবিতে বিএনপি ও বিজেপির ঐক্যমত্য। যেসব সংস্কারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো প্রকাশের আহ্বান। এবং দুই উপদেষ্টার এপিএস ও পিওদের দুর্নীতির বিষয়ে দুদকের তদন্ত শুরু। সরকারের ভেতরে দুর্নীতির প্রতিবাদে যুব অধিকার পরিষদের মার্চ টু দুদক কর্মসূচি। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।